নিরাপদে অবতরণ করছে চাকা খুলে যাওয়া বিমান বাংলাদেশের ফ্লাইটটি। অক্ষত আছেন ৭১ যাত্রীর সবাই, জানালো কর্তৃপক্ষ। কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান, ৪ দফা দাবি আদায়ে চলছে গণ অনশন, শিক্ষক সমিতি ও ছাত্রদলের সংহতি। ঢাবি শিক্ষার্থীর সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, মন্তব্য নজরুল ইসলামের। দ্রুত নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, বললেন ফারুক। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। কক্সবাজার থেকে ঢাকায় ছেড়ে আসার সময় চাকা খুলে যাওয়া বিমান বাংলাদেশের ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই বিজি ৪৩৬ ফ্লাইটের পিছনে একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে নিরাপদে বিমানটি অবতরণ করেছে। এতে বিমানটিতে থাকা শিশু সহ ৭১ যাত্রী সবাই অক্ষত আছেন। কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখবে বলেও জানান তিনি। আবাসন ভাতা সহ ৪ দফা দাবি আদায়ের এবার গণ অনশন শুরু করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে বিকেলে ৩টা থেকে শুরু হয় তাদের এই কর্মসূচি। পাশাপাশি বিক্ষোভ চলছেই। এতে যোগ দিয়েছেন জবি শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সরকারকে যুক্তির দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন বৃত্তি চালু করা সহ ৪ দফা যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমি মনে করি এটা আমাদের সাথে খুব অন্যায় হয়েছে। আমরা একটা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছিলাম এবং আমাদের চাইলেই এটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যাইতো। আমাদের শিক্ষকের উপরে হামলা হয়েছে বিনা কারণে, আমাদের শিক্ষার্থীর উপরে হামলা হয়েছে, সেখানে সে কি অন্ধত্ব লালন করছে? এটা আমাদের জন্য দুঃখজনক যে মানে এত পরিমাণে বৈষম্য আমরা এই সরকারের থেকে এটা আশা করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন, তারা সকল সুবিধা পাচ্ছে। এখন আমাদেরটা দেখেন, আমাদের মনে হচ্ছে সবাই এখন কলেজ বলে ডাকে জগন্নাথকে। শিক্ষার্থীদের আন্দোলনে মাঠে আছেন শিক্ষকরা, যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও। এ সময় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তারা। আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত। এখানে যে সৈনিকরা রয়েছে, এক একজন জুলাইয়ের তীব্র ব্যানগার্ড। সেই ব্যানগার্ডদের সামনে কোনো ছাত্রলীগ আসার প্রশ্নই আসে না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটা মাত্র দাবি, আবাসন সংকট নিরসনের দাবিতে আমরা ঐক্যমত্য হয়ে আমরা এখানে আসছি। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে শিক্ষক সমিতি। স্টুডেন্টরা বরাবরই বঞ্চিত হয়ে আসছে। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেই তুলনায় তারা আসলে যথেষ্ট বঞ্চনার শিকার। এবং আমাদের স্টুডেন্টদের যেহেতু আবাসিক ব্যবস্থা নেই এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে, তাদের সুযোগ সুবিধার জন্য আমরা দাবি করেছিলাম যে আমাদের বাজেটটা যেন একটা নির্দিষ্ট যৌক্তিক পরিমাণে দেয়া হয়। আমরা অপেক্ষা করছি সরকারের পক্ষ থেকে সুরাহামূলক কোনো বক্তব্য আসে কিনা বা সিদ্ধান্ত আসে কিনা। যদি সিদ্ধান্ত না আসে তো আমরণ অনশন কর্মসূচি তো সেটা চলতেই থাকবে। অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। তাই এবার দাবি আদায় করেই ক্যাম্পাসে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিজের হতাশা কাউকে আঘাত করলে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইস্যু নিয়ে তিনি লেখেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও জুলাই গণ অভ্যুত্থান জোরালো ভূমিকা রাখা
ও সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া জবি শিক্ষার্থীদের দাবির একটি ফলপ্রসূ সমাধানে তিনি ভিসি স্যার ও অন্যদের সঙ্গে বসেন। পুলিশ বাড়াবাড়ি অথবা সহযোগে উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম, তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী। গত এক সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় একটি দলের নিয়মিত আক্রমণ ও হত্যার হুমকির কারণে ন্যায্যভাবেই অনুমান করছিলাম এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে। আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি বলেও লেখেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মের হত্যাকারীদের গ্রেফতারের 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র সমাজ। বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। সকালে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসে শিক্ষার্থীরা। সেখানে শাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন তারা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল থানার ভিতরে প্রবেশ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শাম্য হত্যাকারীদের গ্রেপ্তার নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন শাম্যের মূল হত্যাকারী রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না এবং তাকে পালাতে সাহায্য করা হয়েছে। এই ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু এখনো কিন্তু প্রশাসন তরফ থেকে যেই চাপটা পুলিশের উপর আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি। শামু ভাই মারা যাওয়ার পরে ওনার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেই মতাদর্শকে মানে পুঁজি করে তার লাশ নিয়ে যে রাজনীতি করা শুরু হয়েছে এবং সেই রাজনীতিটাকে আরো উস্কে দিচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে এই শাহবাগ থানার প্রশাসন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না দেওয়ার পিছনে কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের মতো প্রতিপক্ষ মনে করে না বিএনপি। সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে আর কেউ অগ্রণী ভূমিকা পালন করে নাই। বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছে এর বাইরে আর কেউ সংস্কার প্রস্তাব করে নাই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার। এই সরকার মূল দায়িত্ব হলো নির্বাচন দেওয়া। শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। প্রতিনিয়ত বাড়তে থাকা সবজির দামের পর এবার বাড়তে শুরু করেছে সোনালী মুরগি ও গরুর মাংসের দাম। এছাড়া পুরনো মিনিকেট চাল বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা কমে বিক্রি হচ্ছে বাজারে নতুন আসা মিনিকেট। চড়া দামে বিক্রি হচ্ছে মাছও। এদিকে প্রতিনিয়ত বাজারে কোনো না কোনো পণ্যের দাম বাড়ায় ভোক্তারা নারাজ। বাজার ব্যবস্থা নিয়ে কথা বলতে আবির হোসেন, ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মাংস। এবার বেড়েছে ডিমের দাম। অন্যদিকে স্বস্তি নেই সবজির বাজারেও। বিক্রেতারা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এখন বাজারে সবজির দাম একেবারেই কম, তবে চড়া অন্যান্য বাজার। বাংলাদেশে বর্তমান সবজি পানির চেয়ে কম দাম, কিন্তু আমরা আবেদন করি ডাল, চাল, তেল, লবণ 4টার দাম যেন কমে। সবজির কোনো সাবজেক্ট না, আর সবজি এক সিলেনকালী জিনিস, এটা স্টক করা যায় না। চাল, ডাল, তেল, লবণ বড় বড় মজুদারা স্টক করে দাম বাড়াতে পারে, কিন্তু এটা স্টক করা যায় না। যে দামে কিনি হয়তো 2-5 লাভ করি, আবার কিনা দামে বেশি, লসটাও বেশি। এখন সবজি এত সস্তা মানে বলার মতন। আপনার পটল আছে 30 টাকা কেজি, ভেন্ডি আছে 20 টাকা কেজি, করলা আছে 20 টাকা কেজি, চিচিঙ্গা আছে 30 টাকা কেজি, দুন্দুল আছে 30 টাকা কেজি, শসা 40 টাকা, মূলার কেজি আছে 20 টাকা 30 টাকা কেজি, টমাটো 40 টাকা কেজি, লতি আছে 40, ডালি আছে 30 টাকা, মিষ্টি কুমড়া 20 টাকা কেজি। এর তার সস্তা কি খাইবেন তরকারি? কিন্তু ক্রেতারা বলছেন ভিন্ন কথা। বলছিলেন, দাম বৃদ্ধির কষাঘাতে বাজার করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাজারের অবস্থা খুবই খারাপ, বাজারের অবস্থা ভালো না। পেঁপে কিনলাম 80 টাকা কেজি, কখনো 80 টাকা কেজি হওয়ার কথা না এই মুহূর্তে। সরকার মনিটরিং ব্যবস্থা করবে, করার কমের মধ্যে রাখার চেষ্টা করবে। সরকারের কোনো লোক নাই, যার ইচ্ছা যার মধ্যে তাই ব্যবস্থা করছে। যারা দাম বাড়ায় তাদেরকে কঠিনভাবে আইনের আওতায় এবং দৃষ্টান্তমূলক যেন দেখে শিখে। বাজারে নজরদারি না বাড়াতে পারলে কোনোভাবেই নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান ভোক্তারা।
কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী 29 মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। এর আগে গত 14 মে বিকেলে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা 16 মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে কিনতে পারবেন, তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে। সরকারি প্রণোদনায় কুষ্টিয়ার গড়ে তোলা হয়েছে মশলা গ্রাম। গ্রামের রাস্তার পাশে লাগানো হয়েছে বিভিন্ন মশলার চারা। বাড়ি, আঙ্গিনা, পুকুর পাড়, এমনকি জিও ব্যাগে আবাদ করা হচ্ছে আদা ও হলুদ। গ্রামের কৃষকদের মশলা বীজের নির্ভরযোগ্য উৎস হিসেবে গড়ে তোলা, উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোই এই প্রকল্পের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন, ক্যামেরায় ছিলেন হারুন রশিদ। হঠাৎ বদলে গেছে কুষ্টিয়া সদরের বরিয়া ভাদালিয়াপাড়া গ্রাম। সব রাস্তায় এখন সারি সারি রঙিন খাঁচা। এমন ৬,০০০ খাঁচার মধ্যে লাগানো হয়েছে দারুচিনি, তেজপাতা সহ বিভিন্ন মশলার চারা। বাড়ির আঙিনা, পুকুর পাড়, এমনকি ফাঁকা জায়গায় জিও ব্যাগে চাষ হচ্ছে আদা ও হলুদ। এছাড়াও আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝাল সহ 13 পদের মশলা। গ্রামের নাম মশলা গ্রাম। এখানে বিভিন্ন জাতের মশলা চাষ করা হয়েছে। 4 থেকে প্রায় 5,000 গাছের চারা এখানে আছে। হলুদের চাষ হচ্ছে, আদার চাষ হচ্ছে, জিরার চাষ হচ্ছে। কৃষিগণের গবেষণা এর পরামর্শ নিয়ে আমরা অনেক কিছু করছি। এখন এখানে সরকারের অনুদানে 4-5 হাজার গাছ তৈরি হচ্ছে। আশাবাদী যে যদি গাছগুলো স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে মনে করেন যে হয়তো বাইরেও দেওয়ার মতো সম্ভব হবে। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সারা দেশে এই একটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে। 5 বছরের প্রকল্পে যুক্ত হয়েছে 100 পরিবার। কারিগরি যে বিষয়গুলো আছে সার্বক্ষণিক আমরা কৃষকের সাথে আছি এবং এটা দেখভাল করছি, এবং তার যখন যে বিষয়গুলো দরকার, যে কাজগুলো করবে আমরা কৃষকদের পরামর্শে কৃষক করে যাচ্ছে। সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ মশলা উৎপাদন করতে পারবো এবং বিদেশের থেকে আমদানি কম করতে পারবো। আর পাশাপাশি এটাকে একটা পর্যটন শিল্প হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। এখানে উৎপাদিত হলুদ ও আদা বীজ আকারে কিনছে কৃষি বিভাগ। এসব উন্নত বীজ সরবরাহ করা হবে অন্য জেলার কৃষকদের মাঝে। বছরে কোটি টাকার মশলা এই গ্রাম থেকে উৎপাদনের আশা কৃষি বিভাগের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। সার বাংলা প্রসঙ্গ। কালীগঞ্জ দলিল লেখক ও ভেন্ডার সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে এক ভোটের ব্যবধানে শেখ হায়দার আলী সেক্রেটারি পদে জয় পেয়েছে ও মোহাম্মদ আশরাফুল ইসলাম কাজল সভাপতি নির্বাচিত হয়ে 11 সদস্য কমিটি গঠন করা হয়েছে। এবারে মোট ভোটার ছিল 100। আগামী 3 বছরের জন্য নতুন কমিটি দলিল লেখক ও ভেন্ডারদের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার উপজেলা সাব রেজিস্ট্রার হাফিজুর রহমান বলেন, সকল ভেন্ডার ও দলিল লেখকের অনুরোধের ভোটের ব্যবস্থা করা হয়েছে। তারা আমাকে কথা দিয়েছে সুষ্ঠু ভোট হলে জয় পরাজয় মেনে নেবেন। আইডিবি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দের অংশগ্রহণে বৈষম্যহীন কর্মক্ষেত্র বিনির্মাণে করণীয় নিয়ে বর্ধিত আলোচনার সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন আইডিবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এ সময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি মোহাম্মদ সুলেমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি উত্তরা জোনের নির্বাচনে হেলাল তালুকদারকে সভাপতি ও জেহাদুল ইসলাম পরশকে সাধারণ সম্পাদক করে 71 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উত্তরা ভূতের আড্ডায় রেস্টুরেন্টের সকল মার্কেটের সভাপতি ও সেক্রেটারির ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করে। এ সময় হেলাল তালুকদার বলেন, আগামীতে উত্তরা হকার উচ্ছেদ, ভ্যাট ট্যাক্স সমস্যার সমাধান এবং
ব্যবসায়ীদের সকল সমস্যার সমাধানের জন্য কাজ করে যাবেন। রাজধানীর পূর্বাঞ্চল কালীগঞ্জ উপজেলার পিলাং এলাকায় ভাইয়া গ্রুপের ফার্ম থেকে দুটি ঘোড়া চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পূর্বাঞ্চল হাউসের 17 নম্বর সেক্টরে ভাইয়া গ্রুপ ফার্ম হাউস থেকে গত 9 মে রাতে দুটি ঘোড়া চুরির অভিযোগ উঠেছে। ভাইয়া ফার্ম হাউস এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহানম জালান মনির নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঘোড়া জবাই করে বিভিন্ন রেস্তোরাঁয় গরুর মাংস বলে বিক্রি করার অভিযোগ আছে। মনির ঘোড়া দুটি জবাই করতে পারেন বলে অভিযোগ করেন শাহ আলম। ভাইয়া ফার্ম কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছেন। দি বারাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রাক্তন বিচারপতি ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মরহুম বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এর স্মরণে জীবনলেখা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বিয়াম অডিটোরিয়ামে এই অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ আবুল ফায়েজ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শাহিনুল আলম, বাংলাদেশ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ শামসুল আলম এবং বারাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে যাওয়া বিমান। বাংলাদেশের ফ্লাইটটি অক্ষত আছেন 71 যাত্রীর সবাই, জানালো কর্তৃপক্ষ। কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান, 4 দফা দাবি আদায়ে চলছে গণ অনশন, শিক্ষক সমিতি ও ছাত্রদলের সংহতি। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও, জড়িতদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম। এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, মন্তব্য নজরুল ইসলামের। দ্রুত নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, বললেন ফারুক। দর্শক, এই ছিল আমাদের